নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা গেছিলাম দক্ষিণ কলকাতার ফুসফুস তথা রবীন্দ্র সরোবরে। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন দুর্গা মিউজিয়াম, অর্থাৎ মা দুর্গাকে দেখার জন্য একটা বছর অপেক্ষা করতে হবে না। আছে আইফেল টাওয়ারের রেপ্লিকা, এছাড়াও আছে শতাব্দী প্রাচীন কামান, সাথে রয়েছে পরিযায়ী পাখি এবং উপরি পাওনা হিসেবে ভিনটেজ কার র্যালি। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব রবীন্দ্র সরোবর তথা ঢাকুরিয়া লেকের কিছু অজানা ইতিহাস। সব মিলিয়ে আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে, তাহলে স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। আজকের গল্পটি শুরু হলো সোদপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। প্রথমেই আপনাদের বলে দিই কিভাবে যাবেন রবীন্দ্র সরোবর তথা ঢাকুরিয়া লেক। যদি ট্রেনে যেতে চান তাহলে শিয়ালদা নেমে শিয়ালদা থেকে দক্ষিণ শাখার ট্রেন ধরে নিতে হবে। সেখান থেকে নামতে হবে ঢাকুরিয়া স্টেশন। লেক গার্ডেন স্টেশনও নামতে পারেন, তবে ঢাকুরিয়া স্টেশনে নামলে গেট নাম্বার 1 থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত হেঁটে হেঁটে দেখতে পারেন। কিন্তু আমাদের একটি ভুল হয়ে গিয়েছিল, আমরা ধরে নিয়েছিলাম বজবজ লোকাল, তার জন্য আমাদের লেক গার্ডেন্সে নামতে হয়েছিল। যদি মেট্রো করে আসতে চান তাহলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো রবীন্দ্র সরোবর। এই পার্কটির সময়সীমা হলো সকাল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত, কোনো এন্ট্রি ফি নেই। যেহেতু আমরা লেক গার্ডেন্সে নেমেছিলাম তাই আমরা প্রবেশ করলাম 4 নম্বর গেট দিয়ে। চলুন যেতে যেতে আমি আপনাদের সাথে শেয়ার করি এই পার্কের কিছু ইতিহাস। সালটা তখন 1920। এর ঠিক 9 বছর আগে অর্থাৎ 1911-তে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে ট্রান্সফার হয়েছে। তো 1920-র দশকের প্রথম দিকে কলকাতা মহানগরীয় অঞ্চল ডেভেলপমেন্টের জন্য একটা প্ল্যান করা হলো। তার জন্য একটা কমিটি গঠন করা হলো, সেটার নাম হলো ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট, যা পরবর্তীকালে হয় কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট। বর্তমানে এটি মার্জ হয়ে গিয়েছে KMDA অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট অথরিটি। ল্যান্ড মাফিক শুরু হয়ে গেল কাজ। 192 একর জলা জঙ্গলময় এলাকা অধিগ্রহণ করা হলো। শুরু হলো এক্সকাভেশন। সেই সময় CIT অর্থাৎ ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্টের প্রথম চেয়ারম্যান ছিলেন সেসিল হেনরি বম্পাস এবং সাথে ছিলেন KMCর চিফ ইঞ্জিনিয়ার মিস্টার অ্যাটকিন্স, সাথে এক বাঙালিও ছিলেন। শিবপুর কলেজ থেকে সদ্য পাস আউট হওয়া স্টুডেন্ট প্রবোধচন্দ্র চ্যাটার্জি। শুরুতে এই লেকের নাম রাখা হয়েছিল বম্পাস লেক, পরবর্তীকালে এর নাম হয় ঢাকুরিয়া লেক। 38 বছর পর অর্থাৎ 1958 সালে এই লেকের নামকরণ করা হয় রবীন্দ্র সরোবর। প্রসঙ্গক্রমে বলে রাখি, এই CIT গঠিত হয়েছিল 1911 সালে। এটা ছিল লর্ড কার্জনের মস্তিষ্ক প্রসূত এক আইডিয়া। এই রবীন্দ্র সরোবর লেকটি শহরের বিভিন্ন প্রান্তের সাথে ওয়েল কানেক্টেড। এই লেকের উত্তর দিকে আছে রবীন্দ্র সরোবর স্টেডিয়াম, দক্ষিণ দিকে আছে কলকাতা শহরতলি রেল লাইন তথা বজবজ সেকশনের রেল লাইন, পূর্ব দিকে আছে ঢাকুরিয়া স্টেশন এবং পশ্চিম দিকে আছে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড। এই শ্যামাপ্রসাদ মুখার্জি হলেন বাংলার বাঘ তথা আশুতোষ মুখোপাধ্যায়ের সুপুত্র। এই কামানটিকে উদ্ধার করা হয়েছিল খনন কার্যের সময়। ধরে নেওয়া হয় যে এটি সিরাজউদ্দৌলার ব্যবহৃত কামান। এখানে রয়েছে বিভিন্ন রকম প্রজাতির প্রচুর গাছ।
2003 সালে জাতীয় লেক সংরক্ষণ প্রকল্প এই হ্রদটিকে তাদের লিস্টে অন্তর্ভুক্ত করে। এই লেকের পাশেই আছে অশোক মালহোত্রা ক্রিকেট একাডেমি। এই অশোক মালহোত্রা হলেন ভারতের জাতীয় ক্রিকেট দলের একজন প্রাক্তন প্লেয়ার। দেখো এখানে বাচ্চারা ট্রেনিং করছে, হয়তো এখান থেকেই উঠে আসবে আগামী দিনে আমাদের ভারতীয় টিমের কোনো খেলোয়াড়। চার নম্বর গেট দিয়ে ঢোকার সময় ডান দিকে চোখে পড়ল আর্চারি একাডেমি, অর্থাৎ সেখানে তীরন্দাজি শেখানো হয়, কিন্তু এন্ট্রি রেস্ট্রিক্টেড ছিল, তাই ভিডিও করতে পারিনি। বর্ষার সময় এই লেক আরও সবুজ হয়ে ওঠে, সেই সময় প্রকৃতি যেন পুরো ঢেলে সাজায় এই লেকটিকে। বৃষ্টির সময় ছাতা মাথায় দিয়ে প্রিয় মানুষটির হাতটি ধরে এই বাঁধানো রাস্তা দিয়ে প্রকৃতির শোভা দেখতে দেখতে হাঁটতে খুবই সুন্দর লাগবে। ওই দূরে যে দ্বীপটি দেখা যাচ্ছে, তো সেখানে বিভিন্ন রকম পরিযায়ী পাখিরা আসে, বিশেষ করে শীতকালে তো দেখাই যায়। তো এখানে আমরা অনেক রকম বক দেখেছিলাম। তোমাদের যারা ছবি তুলতে ভালোবাসো, DSLR নিয়ে চলেই আসতে পারো এখানে। আমরা ঢুকেছিলাম 4 নম্বর গেট দিয়ে, তো সেখান থেকে হাঁটতে হাঁটতে 7 নম্বর গেটের কাছে চলে আসলাম। এবার আমরা যাব কেবল স্টেট ব্রিজ দেখতে। এখন আমরা দাঁড়িয়ে আছি কেবল স্টেট ব্রিজের সামনে। এটি হলো একটি ঝুলন্ত সেতু, তবে অবশ্যই এখান দিয়ে কোনো গাড়ি চলাচল করে না। এটা 1926 খ্রিস্টাব্দে তৈরি করা হয়। এটাকে বলা হয় লিলি পুল। চলো ভেতরে ঢুকে দেখা যাক। খুব সরু পথ এবং এটি হালকা দুলতেও থাকে। এখানে বহু বাংলা সিনেমার শুটিং করা হয়েছে। এখানে এসে তোমরা খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবে। এছাড়াও এই স্থানটি হয়ে উঠতে পারে প্রি ওয়েডিং ফটোশ্যুটের একটি আদর্শ জায়গা। সত্যি কলকাতার মধ্যেও আরও একটি কলকাতা আছে। তো কলকাতাকে পুরো এক্সপ্লোর করতে হলে পায়ে হেঁটে ঘুরে ঘুরে দেখতে হবে। এই ব্রিজ থেকে পুরো লেকটিকে দেখতে অসাধারণ লাগছে।
এই লিলি পুলটি দেখে বেরোনোর পর দেখলাম আমাদের জন্য অপেক্ষা করছে এক বিশেষ আকর্ষণ। এই প্রথমবার এই রকম গাড়িগুলো চোখের সামনে দেখতে পেয়ে খুব অবাক হয়েছিলাম। তো জিজ্ঞেস করে জানতে পারলাম এটি হচ্ছিল ভিনটেজ কার র্যালি। গাড়িগুলি দেখার পর আর নিজেকে আটকে রাখতে পারছিলাম না, তুলে নিলাম ভিডিও। এবং এই গাড়িগুলির একটি আলাদা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, যার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে এবং আই বাটনেও আসছে, তো তোমরা চাইলে দেখে নিতে পারো। এখন আমরা চলে আসলাম দি বেঙ্গল রোয়িং ক্লাবের সামনে। এটি প্রতিষ্ঠিত হয় 1858 খ্রিস্টাব্দে। ব্রিটিশরা কলকাতায় নৌকা বাইচকে জনপ্রিয় করতে ক্যালকাটা রোয়িং ক্লাব স্থাপন করেছিল। এই ক্যালকাটা রোয়িং ক্লাব হলো ব্রিটিশ যুক্তরাষ্ট্রের বাইরে প্রতিষ্ঠিত হওয়া পুরনো ক্লাবগুলির মধ্যে একটি। পরবর্তীকালে এর নাম পরিবর্তন করে রাখা হয় বেঙ্গল রোয়িং ক্লাব। এখানে সর্বসাধারণের এন্ট্রি রেস্ট্রিক্টেড ছিল, হয়তো এখানে যারা মেম্বার ওনারাই প্রবেশ করতে পারেন। তো আমরা এগিয়ে গেলাম দুর্গা মিউজিয়াম দেখার জন্য। দুর্গা মিউজিয়াম দেখতে হলে 3 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে। এখানে ঢোকার সময় যারা সিকিউরিটিতে আছেন তো ওনারা প্রত্যেকের ব্যাগ চেক করে নেন, কোনো প্লাস্টিক সামগ্রী থাকলে সেটা গেটের কাছেই রেখে আসতে হয়। এখন আমরা চলে আসলাম দুর্গা মিউজিয়ামের সামনে। 2012 সালে একটি পরিত্যক্ত ওয়াটার হাউসকে রিনোভেট করে তৈরি করা হয় এই গ্যালারি। কলকাতার বিভিন্ন বিখ্যাত পুজো মণ্ডপগুলির যে সমস্ত দুর্গা প্রতিমা আছে তো সেগুলোকে এখানে সংরক্ষণ করে রাখা রয়েছে। এখানে আইফেল টাওয়ারের একটি রেপ্লিকা আছে এবং এই যে দুর্গা মিউজিয়াম বা গ্যালারি, এটার নাম দেওয়া রয়েছে মা ফিরে এলো। এই গ্যালারির বাইরেটি খুব সুন্দরভাবে সাজানো। এখানে পোড়ামাটির কাজ দারুণ লাগছিল দেখতে, যদিও তখন সন্ধে হয়ে গেছিল বলে ক্যামেরায় কতটা সুন্দর আসছে বুঝতে পারছি না। এই মিউজিয়ামের ভেতরে তোমরা দেখতেই পাচ্ছ কলকাতার বিভিন্ন বড় বড় ক্লাবের যে সমস্ত দুর্গা প্রতিমাগুলি সেগুলি এখানে পরপর খুব সুন্দরভাবে নাম দিয়ে সাজানো রয়েছে। তো এখানে আসলে কিছুক্ষণের জন্য ভুলে যেতে হবে যে এখন দুর্গাপুজো চলছে, এরকম মনে হবে। দুর্গাপুজো বাঙালির কাছে এক আবেগ, সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে কেএমডি এর
এই এক অভিনব উদ্যোগ সত্যি আমাদের শহরবাসীর কাছে এক অনন্য উপহার। এবার আমরা চলে আসলাম রবীন্দ্র সরোবরের একদম শেষ আকর্ষণ জাপানিজ টেম্পল। এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল 1935 খ্রিস্টাব্দে। প্রতিষ্ঠা করেছিলেন নিচিদাৎসা ফুজি। ইনি ছিলেন ওয়ার্ল্ড ওয়াইড বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের ফাউন্ডার। এছাড়াও ইনি বিখ্যাত সমস্ত পৃথিবীতে পিস প্যাগোডা তৈরি করার জন্য। নিচিদাৎসু ফুজির সাথে একবার সাক্ষাৎ হয়েছিল জাতির জনক মহাত্মা গান্ধীর 1933 খ্রিস্টাব্দে। উনি গান্ধীজিকে উপহার দিয়েছিলেন সেই 3টি বাঁদর, যেটাকে বলা হয় 3 ওয়াইজ মাঙ্কিস। বৌদ্ধ মত অনুযায়ী এই 3টি বাঁদরের 3টি সিগনিফিক্যান্স আছে। একটি হলো সি নো ইভিল, 2 নম্বর হিয়ার নো ইভিল, 3 নম্বর স্পিক নো ইভিল। আমরা যখন গেছিলাম সন্ধেবেলায়, তখন এনাদের প্রার্থনা হচ্ছিল, তাই ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না, তো বাইরে থেকে ভিডিও তুললাম। পুরো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো।